শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে সৌমিত্র শুভ্র আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসা করলে খালেদা জিয়া সুস্থ হবেন বলে আশা করছেন চিকিৎসকরা, কিন্তু আওয়ামী লীগ সরকার বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন মহাসচিব। বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসনকে মুক্ত করতে প্রয়োজনে জীবন পর্যন্ত উৎসর্গ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সঙ্গে তিনি সংগ্রাম করছেন। তার বিদেশে চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী তিনি সম্পূর্ণভাবে সেটাকে গ্রহণ করছেন না। আমরা আহ্বান জানাতে চাই যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, বিষয়টি তিনি আগেও বলেছেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে, যদিও তিনি সাজাপ্রাপ্ত আসামি। দেশের আইনে এর বাইরে আর কিছু করার নেই। আইনে এমন কিছু নেই যা বিএনপি নেতারা দেখাতে পারবেন, তাই আবেদন বিবেচনার প্রশ্নও নেই। আমি বারবার একটা কথা বলছি, বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি আমাকে দেখাতে পারেন, আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মানবতা দেখিয়েছেন তা নজিরবিহীন। তিনি বলেন, তিনি নিজে হলেও এতটা মানবতা দেখাতেন না। ৫৬তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, তারপরও তাকে জেল থেকে মুক্ত করে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে, এমনকি একজন পরিচারিকা রাখাও হয়েছে তার সাথে সারাক্ষণ। সেটিও নজিরবিহীন। বিদেশে যাবার দাবি অযৌক্তিক বলেও দাবি করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা যেই মহানুভবতা দেখিয়েছেন সেটি নজিরবিহীন। তার প্রতি যে মহানুভবতা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছে, আমি ব্যক্তি হিসাবে কখনো সেটি দেখাতে পারতাম না, অন্য কেউ পারত না। বেগম খালেদা জিয়া পারতেন কিনা সেই প্রশ্নটা করে। দেশে আইনের শাসন না থাকায় সরকার যা খুশি তাই করছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর দাবি করেন, চিকিৎসার মৌলিক অধিকার থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, বিএনপি চেয়ারপারসনের উপর যে অন্যায় করা হচ্ছে তা অমানবিক। সারা দেশের মানুষ আওয়ামী লীগকে বদদোয়া দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার দেখছে সবাই মোটামুটি নিয়ন্ত্রণে আছে, সেখানে এই ছাত্র যুবক তরুণরা নিয়ন্ত্রণের বাইরে, যে কারণে কিন্তু আমাদেরকে এখন প্রধানতম টার্গেট করেছে। কারণ মোদি বিরোধী আন্দোলন বাম সংগঠনগুলো করেছে, অন্যান্য সংগঠন করেছে। আমাদের সংগঠনের ৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং এখনও ৭ জন নেতাকর্মী জেলে। নওগাঁর মান্দায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান হোসেন রানা। স্থানীয়রা জানান, তৃতীয় ধাপে নির্বাচন হবে গণেশপুর ইউপিতে। সেই নির্বাচন ঘিরে গত শুক্রবার নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। দুপক্ষের অন্তত কয়েকজন আহত হন। তাদের মধ্যে রানা নামে একজন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি হন। এদিকে মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমার অফিসের সামনে আসা ২০-২৫টা মোটরসাইকেল রামদা, হাসা, চাইনিজ কুড়াল সহকারে তারা আমার অকথ্য ভাষায় আমার অফিসের সামনে গালিগালাজ করে। আমার বাবা ওখানে হানি চেয়ারম্যানের কাছে যে বলছে, আপনি একজন হাজি মানুষ, মুরব্বী মানুষ,
আপনি থাকতে কিভাবে এখানে মারামারি হয়। তখন হানিফ চেয়ারম্যান নিজে চাইনিজ কুলার দিয়ে আমার বাবার মাথায় খুব মারছে। এরকম নয় ভাবে মারছে, তাদের বিচার চাই, আমি ফাঁসি চাই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় বিব্রত ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সংঘর্ষ থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হবার আহ্বান তাদের। নির্দেশ অমান্য করে একাধিক বিদ্রোহী হবার ঘটনা পীড়াদায়ক হলেও 2 ধাপের নির্বাচনই প্রায় 74% ভোট প্রদানকে ইতিবাচক হিসেবে দেখছেন নেতারা। কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে না গেলেও স্থানীয় পর্যায়ে প্রতিপক্ষকে উস্কে দিচ্ছে নানাভাবে। সেই সাথে আছে টানা 3 বার ক্ষমতায় থাকা আওয়ামী লীগে পদপদবি পাওয়ার অসম প্রতিযোগিতা। নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় নির্বাচন সংক্রান্ত ইস্যুতে কাউকেই স্থায়ীভাবে বহিষ্কার করতে চায় না আওয়ামী লীগ। সংঘাতময় অবস্থা কোন অবস্থাতেই আমাদের জন্য কাম্য না, এবং এই ক্ষেত্রে সরকারকে আমরা অনুরোধ করব, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, যাতে ভবিষ্যতে সংঘাতময় পরিস্থিতির আর কোনো উদ্ভব না হয়। আমাদের সকলেরই দায়িত্বশীল আচরণ করা উচিত। যারা ইলেকশনে দাঁড়ায় এবং তাদের কর্মী এবং যারা নির্বাচনে প্রতিযোগিতা করে সকলেরই কিন্তু সহনশীল আচরণের প্রয়োজন, তাতে এগুলো কমে আসবে। আগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি। সকালে নিয়মিত ব্রিফিং ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদত দিচ্ছে তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি উস্কানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপর আলোচনা হবে এবং এখানে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের যারা মদত দিচ্ছে, সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে নগরীর বেশিরভাগ গণপরিবহন। ভাড়া নিয়ে অনেক ক্ষেত্রে যাত্রী ও বাস স্টাফদের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। গত কয়েকদিনের মতো আজও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছে বাসগুলো। এছাড়া ওয়েবিল ও গেটলক সার্ভিস বন্ধ ঘোষণা করার পরও চালু রেখেছে চালক ও পরিবহন কর্মীরা। এই ভাড়া নিয়ে অনেক ক্ষেত্রে হাতাহাতি থেকে শুরু করে মারামারির ঘটনাও ঘটছে। বাস স্টাফরা বলছেন, মালিক পক্ষের নির্দেশে সিটিং সার্ভিসের ভাড়া আদায় করা হচ্ছে। বাড়তি ভাড়া না দিলে অনেক ক্ষেত্রে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। আমরা উত্তরা থেকে কল্যাণপুর থেকে আসতাম 30 টাকা, এখন উঠলে 40 টাকা। অভিল করলে 20 টাকা চায়, কিন্তু এখান থেকে তো 2 কিলোমিটারও হয় না, হওয়ার কথা না, কিন্তু এখানে বেশি ভাড়া নেয়। কন্ট্রাক্টরের সাথে চিল্লাচ্ছি, ওরা আমাদের সাথে চিল্লাচ্ছে, একবার ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু আলটিমেট সলিউশন তো হচ্ছে না। পাবলিকের সাথে গাড়িওয়ালার মারামারি একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা হোক, কি করলে কি করা যায়। ভাড়া তো 4 ভাড়া নেওয়া হচ্ছে, আর সর্বনিম্ন বিআরটিসিতে ভাড়া দেওয়া হচ্ছে 10 টাকা। এই 10 টাকা ভাড়া আমরা কাউন্ট করতেছি। গণপরিবহনে খারাপ আচরণ প্রতিরোধ ও হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে সকাল 10টায় ঢাকা কলেজ এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় নিউ মার্কেট ও আশপাশের এলাকায় ঘণ্টাখানেকের জন্য যান চলাচল বন্ধ থাকে। তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধির অজুহাতে গত কদিন ধরে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানায়, আগেই এসব রুটে হাফ ভাড়ার ব্যবস্থা ছিল, কিন্তু পরিবহন শ্রমিকরা তারা মানছেন না। শিক্ষার্থীদের বাস থেকে জোর করে নামানোর অভিযোগও করেন তারা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। মালিক সমিতি শনিবারের মধ্যে সিদ্ধান্ত না নিলে আবারও অবরোধের ডাক দেওয়া হবে জানায় শিক্ষার্থীরা। মিরপুরের বাসে শ্যামলী থেকে উঠি, আমি জিজ্ঞেস করলাম নিউ মার্কেটে আপনার ভাড়া কত, সে বলে 20 টাকা। আমি বললাম হাফ ভাড়া কত, বলে 15 টাকা। যেটা আগে ফুল ভাড়া ছিল সেটা শিক্ষার্থীদের জন্য এখন হাফ ভাড়া করছে। তার মানে এই যে পাহাড় সম চাপ, সেটা আমরা শিক্ষার্থীরা কিভাবে সহ্য করব? প্রতি কিলোমিটার ভাড়া নিবে, কিন্তু তারা সেটা মানে নাই। তার আগে আমরা মিরপুর থেকে এখানে আসতাম 26 টাকায়, আজকে তারা নিচ্ছে 28 টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়া ও তাকে লাঞ্ছনার ঘটনায় বুধবার রাতে বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ এক শিক্ষার্থীকে আটক করলে ভিক্টোরিয়া পার্ক এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। বুধবার সকালে এক নারী শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনে ক্যাম্পাসে যাওয়ার সময় ভাড়া নিয়ে হেলপার অসৌজন্যমূলক আচরণ করে। এই ঘটনার জেরে সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে সেই পরিবহনের বাস ভাঙচুর করে উত্তেজিত শিক্ষার্থীরা।
এ সময় পুলিশ এক ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ছাত্র আটকের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 4 ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভের পর আটক ছাত্রকে ছেড়ে দেওয়া হলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সাথে বাসের ভাড়া নিয়ে বিহঙ্গ বাসের ঝামেলা হয়েছে। ওইটার জের ধরেই সন্ধ্যায় ছাত্রদের সাথে ওদের বাসের লোকজনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের একজন ছাত্রকে কোতোয়ালি থানায় নিয়ে গেছিল পুলিশ। তেলের দাম বৃদ্ধির তুলনায় বেশি ভাড়া আদায় করে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে এমন অভিযোগ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, সর্বনিম্ন ভাড়া হিসেবে দ্বিগুণ ভাড়া আদায়ের ফলে যাত্রীরা ক্ষতিগ্রস্ত। সিটিং সার্ভিসের নামেও অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। অযৌক্তিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের ওপর অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেন সমিতির মহাসচিব। নানা অনিয়মের মধ্য দিয়ে অযৌক্তিক ও ভুয়া হিসাব দেখিয়ে তেলের দামের চেয়ে বেশ কয়েক গুণ বাড়তি ভাড়া বাড়িয়ে নিয়েও এখন রুটে রুটে তারা বাস বন্ধ করে দিয়ে যাত্রীদের জিম্মি করে আরও 3-4 গুণ বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি জায়েজ করার পায়তারা চালাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের রেজুলেশনকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে BIIA-তে বাংলাদেশ সাউথ আফ্রিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ওয়েবিনারে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন পদক্ষেপে আগে যারা বিরোধিতা করেছিল এবার তারা নীরব ছিল। যারা আগে বাধা দিত, যেমন চায়না কিংবা রাশিয়া, তারা কিন্তু চুপ করে আছে এবং দ্যাট মিন দ্যার ইজ দে অলসো ওয়ান। রাশিয়া, চায়না সবাই চায় এই রোহিঙ্গাদের আপনার সমস্যা দূর হোক। রাশিয়ার সাথে আমার আলাপ হয়েছে এবং চায়নার তো আলাপ, তারা দে টুক সাম ইনিশিয়েটিভ যে তাদের স্বদেশে দে মাস্ট গো ব্যাক টু দেয়ার কান্ট্রি ফর এ বেটার ফিউচার। বুধবার ওই রেজুলেশন পাশ হয় জাতিসংঘ সাধারণ পরিষদে এবং রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। রোহিঙ্গা সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে OIC এবং EU। প্রস্তাবটিতে 107টি দেশ সহ পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং OIC ছাড়াও প্রস্তাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান সহ বিভিন্ন দেশ সমর্থন জুগিয়েছে। প্রস্তাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক সহায়তা দেয়া, জাতীয় COVID-19 ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে মানবিকতা প্রদর্শন করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়। ভুটানের ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের ছবি ধরা পড়ল স্যাটেলাইটে। ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, ভুটানের ভূমি দখল করে 1 বছরে 4টি গ্রাম তৈরি করেছে চীন। স্যাটেলাইটের ছবিতে স্পষ্ট প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গ্রামগুলোর অবস্থান। বিতর্কিত ডোকলাম সীমান্তের কাছাকাছি সব গ্রাম। এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বেইজিং। 2007 সালে ডোকলামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় ভারত ও চীন সহিংসতায় জড়ায়। নামাজের ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে এবার মুসলমানদের পাশে দাঁড়ালো ভারতের গুরগাঁওয়ের শিখ সম্প্রদায়। নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গুরুদুয়ারা। ধর্মীয় উপাসনালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন জায়গায় মুসলমানদের নামাজ আদায়ের বিরোধিতা করা হচ্ছে, যা নষ্ট করছে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি। তাই গুরুদুয়ারায় নামাজ আদায়ের এই সুযোগ। সম্প্রতি হরিয়ানায় গুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে জুমার নামাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, উন্মুক্ত স্থানে জুমার নামাজের নামে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। গেল 1 মাস যাবৎ উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য ম্যাচ অফিসিয়াল ঘোষণা করেছে BCB। সিরিজের জন্য নিয়ামুর রশিদ রাহুলকে রাখা হয়েছে ম্যাচ রেফারি হিসেবে। 19 নভেম্বর প্রথম টি-20তে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা সৈকত ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। 20 নভেম্বর ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং শরফুদ্দৌলা সৈকত। 22 নভেম্বর শেষ টি-20তে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেল। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে 4 সিরিজ পর বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ দিয়ে গ্যালারিতে প্রবেশের সুযোগ পাচ্ছে সমর্থকরা।
ধারণ ক্ষমতার 50% সমর্থককে মাঠে ঢোকার অনুমতি দিয়েছে বিসিবি। সেজন্য আজ ম্যাচের আগের দিনও টিকিটের জন্য বেশ ভিড় দেখা যায় কাউন্টারগুলোতে। তবে ক্রেতার কাছে থাকতে হবে 2 ডোজ টিকা নেয়ার সনদ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 100, সর্বোচ্চ 1000 টাকা। দাঁড়ানোটা সমস্যা না, টিকিট পাইলে তো আর কোনো সমস্যা না, বাট হচ্ছে আমরা তো স্টুডেন্ট, আমরা তো করোনা টিকিট দিই না। এখন যদি আমরা ভিতরে না ঢুকতে পারি, ওটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর কি। কাছাকাছি চলে আসছি, টিকিটটা হাতে পেলে কষ্ট আর থাকবে না, খেলা দেখতে পেলে এই কষ্টের সফলতাটা আমরা পাবো। টিকিটটা হাতে পেলে হয়তো কষ্ট ভুলে যাবো আমরা। আসলে এটা সারপ্রাইজ আমার জন্য, যে আমি আসলে ভাবি নাই যে আজকেরটা পাবো ওইভাবে করে। খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং সৌম্য সরকার। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই তালিকায় কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে তামিম ইকবালকে। এবার তার সঙ্গে যুক্ত হলেন মাহমুদুল্লাহ এবং সৌম্য। জাতীয় আয়কর দিবসের সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্স কার্ড দেয়া হবে। এছাড়া বিভিন্ন পেশাজীবী শ্রেণীতে 75 জন, কোম্পানি পর্যায়ে 54 এবং অন্যান্য ক্ষেত্রে 12টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করেছে এনবিআর। এর আগে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। প্রেমিকাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয় প্রেমিক। গত বছর 26 এপ্রিল নরসিংদী সদরের মেঘনা নদীর পাশে অজ্ঞাতনামে একটি লাশ ভেসে ওঠে। পরে মরদেহটি অজ্ঞাত হিসেবে দাফনও হয়। সেই লাশের ছবি ফেসবুকে আসার পর পরিবার শনাক্ত করে। জানা যায় সে নিপা আক্তার। পরিচয়হীন ওই লাশের পেছনে তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে শনাক্ত করে পিবিআই। আটক করা হয় 2 জনকে। এ মামলায় থানা পুলিশের তদন্তে বেশ দুর্বলতা পায় পিবিআই। ক্লু না থাকায় মামলার অগ্রগতি আটকে আছে, এমন মামলা সম্পর্কে জানাতে ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানান পিবিআই কর্মকর্তারা। বিয়ের কথা বলে তাকে হত্যা করে লাশটাকে মেঘনায় ভাসিয়ে দেয় তারা। 2টা অ্যানসিস্টিভের একই কথা বলছে যে গলায় গামছা লাগিয়ে 2 পাশ থেকে টান দিয়েছে ভয়ঙ্করভাবে, এবং কয়েকজন ধরছে, আর একজন আর কি কাঠের বাটাম আছে নৌকার কাঠন বাটা দিয়ে বেপরোয়াভাবে মারপিট করেছে। নেত্রকোনায় শোবার ঘর থেকে বাবা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধারের মোটিভ জানতে কাজ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমা আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি সালমা আক্তারের মোবাইল জব্দ করা হয়েছে। মরদেহ 2টি পাঠানো হয়েছে মর্গে। এরপরই জানা যাবে হত্যা না আত্মহত্যা। ভোরে পৌরসভার নাগরা এলাকায় 5তলা ভবনের একটি ফ্ল্যাটে মেলে বাবা কায়ুম ও তার 2 বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ। স্ত্রীর দাবি, ভোররাতে ঘুম থেকে পাশের কক্ষে ফ্যানের সাথে মরদেহ ঝুলতে দেখেন তিনি। পরে রশি কেটে নিচে নামিয়ে থানায় খবর দেন বলে দাবি সালমার। আমরা এসে মাটিতে শয়নরত অবস্থায় এবং ছোট বাচ্চা এবং তার বাবা কায়ুম সর্দারকে আমরা পাই। পেয়ে আমরা প্রাথমিক তদন্ত শুরু করি। মৃত্যুর প্রকৃত রহস্য কি, কারণ কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। আপাতত লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষক হাসান আলী হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ 8 আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলার অন্য 8 আসামিকে খালাস দেওয়া হয়েছে। পলাতক 2 আসামিকে গ্রেফতারে জারি করা হয়েছে পরোয়ানা। হত্যা মামলার দীর্ঘ 22 বছর পর 13 আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা হলো। রায়ে জানা যায় 1999 সালের 22 আগস্ট পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে দণ্ডিত আসামিরা হাসান আলীকে হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তার ভাই বাদী হয়ে 17 জনকে আসামি করে মামলা দায়ের করে। এই 16 জন আসামির মধ্যে 8 জন 6 জন উপস্থিত এবং 2 জন পলাতক আসামিকে এটা আমৃত্যু কারাদণ্ড 302 এবং 326 আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 3 মাস। আসামি পক্ষ এই রায়ে সন্তুষ্ট নয় এবং এই রায় বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে 200 কেজি চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক বছর ধরে গ্রেফতার হওয়া মানিক বড়াল মদ তৈরি করে আসছিলেন বলে জানায় তারা। পুলিশ জানায় গোপন খবরে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় 200 কেজি তৈরি মদ। এই ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ঘৃণাবাচক শব্দ নিয়ন্ত্রণে ফেসবুককে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা মানতে কেন বাধ্য করা হবে না জানতে চেয়ে সরকারকে নোটিশ দেওয়া হয়েছে। ফেসবুকে হিংসা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন সব কন্টেন্ট সরিয়ে নিতে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সহ 5 জনকে নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সেলিম সামাদ সহ 4 ব্যক্তি নোটিশ পাঠান। নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনায় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কমিউনাল ভায়োলেন্সের ক্ষেত্রে যে হেট স্পিচের যে ভূমিকা সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব রয়েছে সরকারের, বিশেষ করে বিটিআরসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এবং আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব প্রতিপালনে তারা ব্যর্থ হয়েছে। প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর বয়স 107 বছর, প্রকৃত বয়স নয়। করণিক ভুলে জন্মসনদে শিশুটির বয়স বেড়ে গেছে 100 বছর। এমন ঘটনা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এর মধ্যে বিষয়টি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জন্মসনদে ভুলের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শিশুটির পরিবারকে, মিলছে না উপবৃত্তির টাকা। স্কুলে ভর্তির সময় ভুলের বিষয়টি ধরা পড়ে, তখন টিকা কার্ড দেখে ভর্তি নিলেও দ্রুত জন্মসনদ সংশোধনের পরামর্শ দেন শিক্ষকরা। শিশুটির জন্মসনদ সংশোধনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। সে উপবৃত্তি কিভাবে পাবে এবং সে লেখাপড়া কিভাবে করবে। জন্ম নিবন্ধন কার্ড দিতে বললে উনি আবার যে জন্ম নিবন্ধন কার্ড দেয়, এখানে দেখা গেল ওই আনিকা জামশেদুর বয়স 107 বছর হয়ে যায়। তাহলে 107 বছর কিভাবে হয়ে যায়? সম্পূর্ণ ভুলক্রমে এক উঠে পড়ছে, 107 বছর হয়ে গেছে, ভুল সংশোধন প্রক্রিয়াধীন। আমি আমাদের জন্ম মৃত্যু নিবন্ধন আইন যেটা আছে সেই আইনের আলোকে সংশোধনের জন্য ব্যবস্থা নিচ্ছি। বাড়ি থেকে বের হলেই পথে ঘাটে যে কোনো সময় দেখা হতে পারে বিষধর গোখরা সাপের সাথে। হ্যাঁ, প্রতিনিয়ত এমন আতঙ্কে দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের। কীটনাশক ছিটিয়েও মিলছে না প্রতিকার। আতঙ্ক থেকে রেহাই পেতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। কী কারণে সাপের হঠাৎ উৎপাত জানা নেই কারো। সমস্যার সমাধানের সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখন পর্যন্ত সাপ কাউকে না কামড়ালেও মারা হয়েছে বেশ কিছু সরীসৃপ। একটা পাশে একটা সামনে, ওইতে সামনেটারে মারছে আর ছোটটাকে ওই আমার গেছে। এবার আর একটা দেখছি দুইটাও মারছে, 2টা সাপ মারছে। বাড়ির ভিতরেও গেছিল 2টা সাপ, এটা মারা হয়েছিল 2টা। একটা টিম আসছিল, রেস্কিউ টিম, ঠিক আছে। তারা এসে দেখে ছবিটা আবার ভালোভাবে দেখে তারা কনফার্ম করছে এটা গোখরা সাপ, খুবই বিষাক্ত। বাচ্চা কাচ্চাও আছে আমাদের ছোট ছোট, তারাও তো নিচে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। প্রাথমিকভাবে হচ্ছে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে এবং সাপগুলো যেন ছড়িয়ে যেতে না পারে সেই জন্য কারেন্ট জাল দিয়ে আপাতত জায়গাটাকে আটক করা, বদ্ধ করে রাখা হয়েছে। সেনা শাসন বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল সুদান। বুধবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। এই নিয়ে মাসব্যাপী আন্দোলন সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো 38 জনে, আহত শতাধিক। সুদানে গণতন্ত্রের দাবিতে গতকালও রাজধানী খার্তুমের রাজপথে নামে হাজারো মানুষ। সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীদের হঠাৎ টিয়ার গ্যাস ও গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। একদিন আগেই বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ। গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে দেশটির পুলিশ। নিহতের ঘটনার তদন্ত হবে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। গত 25 অক্টোবর এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের শাসন ক্ষমতা দখল ও সরকার ভেঙে দেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর হেসালোনিকিতে সংঘাতে জড়ালো শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং পুলিশ। বুধবার একনায়ক শাসনামল সমাপ্তির 48 বছর পূর্তিতে ছিল বিশাল আয়োজন। শহরটিতে শান্তিপূর্ণ মিছিলে নামেন 14,000-এর মতো মানুষ। কিন্তু পুলিশ সদস্যদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে কিছু সংখ্যক তরুণ, যা ঠেকাতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। কেউ আহত হননি। নাশকতা ছড়ানোয় আটক হয় কমপক্ষে 20 জন। একই রকম সহিংসতা ছড়ায় রাজধানী এথেন্সেও। 1973 সালে একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয় গ্রিক শিক্ষার্থীরা। সে সময় রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারান কমপক্ষে 20 জন। পোল্যান্ড বেলারুশ সীমান্ত রেখায় অপেক্ষারত অভিবাসন প্রার্থীদের নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। বুধবার বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে এই তথ্য। মঙ্গলবার রাত থেকেই সীমান্তরক্ষী বাহিনী ধাপে ধাপে সরিয়ে নিতে থাকে অভিবাসন প্রার্থীদের। যৌথ বিবৃতিতে দুদেশ জানিয়েছে কাঁটাতারের কাছে আর বাকি রয়েছেন 2000-এর মতো মানুষ। গেল মাস থেকেই পোল্যান্ড বেলারুশ সীমান্তে নামে অভিবাসন প্রত্যাশীদের ঢল। এই ইস্যুতে বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেয় ইউরোপীয় ইউনিয়ন। একে জোটের ওপর লুকাশেঙ্কো সরকারের চাপ হিসেবে দেখছে বাকি সদস্যরা।
শিরোপা ধরে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের খেলাটি। 14 জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক উইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর কানাডার বিপক্ষে 20 তারিখে পরবর্তী ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। আর দুদিন পর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। 16 দলের 48 ম্যাচের এই টুর্নামেন্ট প্রথমবারের মতো হতে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। 5 ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে উইন্ডিজ যুব বিশ্বকাপের। আবুধাবি টি10 লিগে খেলা হচ্ছে না। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। টি10 লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। গত 8 নভেম্বর করোনা পজিটিভ হন এই পেস তারকা। ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ ঘরে আইসোলেশন আছেন তিনি। এদিকে টি10 লিগ মিস হলেও সুস্থ হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য নিজেকে তৈরি করার কথা জানিয়েছেন মোহাম্মদ আমির। সারা দেশে অনুপ্রবেশকারীদের দিয়ে রমরমা মনোনয়ন বাণিজ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন। সকালে যেহেতু প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন টাকার বিনিময়ে প্রয়াত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী হাদিকে হাজীগঞ্জে 1 নং ইউপি নির্বাচনে নৌকা প্রতীক তুলে দেয়া হচ্ছে। কতিপয় আওয়ামী লীগ নেতা বিশেষ সুবিধা নিয়ে অনুপ্রবেশকারীদের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার চক্রান্ত করছে বলে দাবি করেন তিনি। বলেন সাবেক বিএনপি নেতাদের ইউপি নির্বাচনে পুনর্বাসন করা হচ্ছে। ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত না করতে দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান হাজীগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন। প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি আরবের নাগরিকত্ব পেলেন চট্টগ্রামের মুখতার আলম শিকদার, যিনি 20 বছর ধরে পবিত্র কাবা ঘরের গিলাফ তৈরির প্রধান ক্যালিগ্রাফার। মেধা আর দক্ষতার স্বীকৃতি মেলায় আনন্দের জোয়ার বইছে তার গ্রাম লোহাগাড়ায়। কাবাঘরের গিলাফের ক্যালিগ্রাফি তৈরির কারখানায় 300 কর্মীর মধ্যে একমাত্র বিদেশি ছিলেন মুখতার। দীর্ঘ সময় সৌদি আরবে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতার কথা ভোলেননি মুখতার। অনলাইনে বিনামূল্যে ক্যালিগ্রাফি শিখিয়ে যাচ্ছেন কয়েকশো জনকে। এখানে নেশিনটি পাবো এটা কোনোদিন আমি কল্পনাও করিনি, কারণ অনেক হার্ড, এখানে বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস করি খুব ভালো লাগলো। আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমাদেরকে সবসময় মক্কা রাখার তৌফিক দেন। ক্যালিগ্রাফি শিখতেছি ক্লাস 3তে আমি ঢুকছি। ক্লাস 4 থেকে আমাকে ক্যালিগ্রাফের টিচার বানাই গেছে। একটা খুশির কি বলতাম কান্না এটা কেউ বন্ধ করতে পারতেছে না। আমি আমার আম্মু সবাই একসাথে আমরা খুব কামনা করছি। যমুনা গ্রুপের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কর্মসূচির অংশ হিসেবে প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম স্মরণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। নুরুল ইসলাম ফাউন্ডেশন ব্লাড ব্যাংক প্রকল্পের জন্য যমুনা ফিউচার পার্কে এই আয়োজন করা হয়। যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন হাইটেক ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির এই আয়োজনে সহায়তা করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। তারা সংগৃহীত রক্ত সংরক্ষণ এবং প্রয়োজনে সরবরাহ করবেন। আয়োজকরা জানিয়েছেন বছরের 2 বার আয়োজন করা হবে। বছরে আমরা 2 বার এই ধরনের প্রোগ্রাম করব। আমরা এই ব্লাডগুলো ওনাদের ল্যাবে রাখবো যাতে করে পরবর্তীতে ইউজেবল হয়, এবং আমাদের যে ফ্যামিলিতে যে মেম্বাররা আছেন হুরাইন ফ্যামিলিতে, পাশাপাশি আমাদের কলিগদের, বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনও পরবর্তীতে এই ব্লাডের সাপোর্টটা পাবে প্রয়োজন অনুযায়ী। স্কুল শিক্ষার্থীদের টিকা নিবন্ধনে ঝামেলা হচ্ছে, তাই স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর মহাখালীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আলোচনা সভায় তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বাংলাদেশ 7.5 কোটি সিনোভ্যাকের টিকা কিনেছে। এই মাসের শেষ বা আগামী মাসের শুরুতে এইসব টিকা দেশে আসবে। তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো কাভার হবে এই কর্মসূচির আওতায়। 6 মাস পর থেকে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ড্রাগ লাইসেন্সের অনলাইন নিবন্ধন ও রিনিউয়াল সিস্টেম চালু করা হয়েছে। আমরা টিকা 21 কোটি ক্রয় করেছি। তার মধ্যে আমাদের সিনোভ্যাক আছে 7.5 কোটি, এবং সেই সিনোভ্যাক টিকা এখনো আমাদের কাছে এসে পৌঁছায় নাই। কাজে এখন আমরা যে টিকা দিচ্ছি সেটা হলো সিনোফার্মের, ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনিকা, এই কটা টিকা এখন আমরা দিচ্ছি। গোপালগঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। এতে শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত হবার পাশাপাশি নির্বিঘ্নে পড়ালেখা করতে পারবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। সিভিল সার্জন অফিস ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে চলছে এই কর্মসূচি। প্রতিটি শিক্ষার্থী যেন টিকার আওতায় আসতে পারে এদিকে নজর রাখছে কর্তৃপক্ষ। ফাইজারের ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় পরীক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
ভ্যাকসিন নিয়ে অনেকটাই ভীতিমুক্ত, কারণ এখন আমরা নিয়মিতভাবে ঠিকঠাকভাবে ক্লাস করতে পারবো। ভ্যাকসিনটা নেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, আর নেওয়ার পরে কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষা জীবন শুরু করবে। এইচএসসি পরীক্ষার্থী যারা আছে সবাইকে আমরা এই ফাইজারের টিকার আওতায় নিয়ে আসবো ওই দিন শর্টটাই। এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটা স্বাস্থ্য ঝুঁকি আদৌ তো ঝুঁকিতে কোনো সমস্যা নেই। তৃতীয় দিনের মতো চলছে করাইল বস্তিবাসীদের করোনা টিকাদান। সকাল থেকে কেন্দ্রে আসা সবাই নির্বিঘ্নে টিকা নিতে পারছেন। তবে আজ ভিড় কম থাকায় বুথের সংখ্যা কয়েকটি কমানো হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমেই টিকা নিচ্ছেন। একাধিক কেন্দ্রে টিকা কার্যক্রম চলায় নির্বিঘ্নে চলছে কার্যক্রম। বস্তির আনসার ক্যাম্প কেন্দ্রটি আংশিক বন্ধ করে সেখানে রেজিস্ট্রেশনের কাজ চলছে। করালের পর পর্যায়ক্রমে অন্য বস্তিতেও দেয়া হবে করোনার টিকা। না, ব্যথাটা কিছু পাইনি, ভালোই। প্রথম বলছে বাচ্চা তাদের ছোট তাদেরকে দিবে না, তো বলছে দিবে, তার জন্য দিস দিলাম, সবাই দিতেছে এই হিসাবে দিলাম। এবছর 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার বিষয়ে বৈঠকের পরে তিনি একথা জানান। বলেন, শুধুমাত্র 3টি বিষয়ে 6টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও জানান, পরীক্ষার নম্বর ও সময় দুটোই কমিয়ে আনা হয়েছে। 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি সকল কোচিং সেন্টার বন্ধ রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে পারবেন না। রাজনীতিবিদ এবং প্রশাসনের কেউ কারণ ব্যতীত কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে 6টি পত্রে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। নোয়াখালীর হাতিয়ায় জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার হলে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1,500। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় বিভিন্ন পেশায় চলে যাওয়া ও বাল্যবিয়ের শিকার মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে না পারায় এমন উদ্বেগজনক অবস্থা সৃষ্টি হয়েছে। ঝরে পড়াদের বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ফিরিয়ে আনার কথা ভাবছেন বলে জানান শিক্ষা কর্মকর্তা। নোয়াখালীতে এবছর 61 পরীক্ষা কেন্দ্রে মানবিক শাখায় 455 জন, বিজ্ঞান শাখায় 537 জন ও বাণিজ্য শাখায় অনুপস্থিত ছিল 361 পরীক্ষার্থী। অভিভাবকদের কাছে খবর দেওয়ার পরও এরা আর আসে নাই। খবর থেকে টাকা দিয়ে ছাত্রছাত্রীকে ফর্ম ফিল আপ করে, কিন্তু তারা পরীক্ষা দিতেছে না। অনেকের মা বাবা ওরকম সচেতন না, বুঝে না। বিয়ে হয়ে গেছে, এজন্য শ্বশুর শাশুড়ি হাজবেন্ডে পরীক্ষা দিতে নিষেধ করছে, পরীক্ষা ঘর বাড়ি নেই এখন, তাই পড়ালেখা করতে পারছে না, অন্য কোনো জেলায় চলে যাচ্ছে। আমি পরীক্ষাতে ঠিক অবস্থার কারণে পরীক্ষা দিতে পারি নাই। বৃত্তিমূলক বা বিভিন্ন কারিগরি যে সমস্ত প্রশিক্ষণ আছে এর মাধ্যমে হয়তো মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা যায়। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 5 জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু 27,939। নতুন শনাক্ত 244 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.25%। নমুনা পরীক্ষা হয়েছে 19,560টি। পর্যন্ত শনাক্ত 15,73,457 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 294 জন। মোট সুস্থ 15,37,518। মৃত 5 জনের মধ্যে 5 জনই পুরুষ। করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখছে জার্মানি। বুধবার শনাক্ত হয় 60,000-এর ওপর সংক্রমণ, যা দেশটির মহামারীর ইতিহাসে রেকর্ড। স্বাস্থ্যবিদদের আশঙ্কা, শীত মৌসুমে ইউরোপে ধাক্কা দিতে যাচ্ছে করোনার 4th ওয়েভ। সেই কারণে পূর্ব প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জরুরি পদক্ষেপ গ্রহণে আঞ্চলিক নেতাদের প্রতি আলোচনার ডাকও দেন তিনি। লকডাউন এড়াতে এরই মাঝে একগুচ্ছ বিধিমালা ঘোষণা করেছে বেলজিয়াম, যার অন্যতম ঘরের বাইরে 10 বছর থেকে মাস্ক পরা বাধ্যতামূলক। সপ্তাহে 4 দিন করতে হবে ওয়ার্ক ফ্রম হোম। 2022 সালের এপ্রিল থেকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু করবে বেলজিয়াম। জার্মানিতে নাটকীয় রূপ ধারণ করেছে মহামারী। স্পষ্ট ভাষায় বললে পুরো দমে আঘাত হানতে যাচ্ছে করোনার 4র্থ ঢেউ। হাসপাতালগুলোর আইসিইউ ইউনিটগুলো পুরো ঠাসা। অবস্থা এখনই শোচনীয়। এখনই দরকার জরুরি পদক্ষেপ। পরিস্থিতি মোকাবেলায় সব রাজ্য প্রশাসনের সাথে বৈঠক করবে কেন্দ্রীয় সরকার। তাছাড়া দীর্ঘমেয়াদে কোভিডের প্রভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করা দরকার। ব্রিটিশ নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ভূমধ্যসাগরে।
অল্পের জন্য রক্ষা পান পাইলট। বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে হয় এই ঘটনা, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এর আগে ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে ব্যবহৃত হয় এই জেট। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। সেই উপলক্ষ এনে দিয়েছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকের জুটি। ভারতকে হারিয়ে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন দুই আর্চার। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া। কোচদের ইন্সপিরেশনে আমার সেলফ কনফিডেন্টটা অনেক বেড়ে গেছে। গতদিন আমরা খেলছি ব্রোঞ্জ মেডেল ম্যাচ এবং সেরকম একটা ফাইনাল স্টেজে খেলা হয়েছে, তো ওই অনুযায়ী আমার কনফিডেন্সটা আছে যে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করলে ইনশাআল্লাহ কোরিয়াকে হারাই দিতে চাই। দেশে তো আসলে ভালো পর্যায়ে নিতে যাওয়ার প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে, তো আমরা আমাদের চেষ্টা করব যাতে আমাদের বেস্টটা প্রয়োগ করে তাদের সাথে হাড্ডাহাড্ডি করে লড়াই করে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। বদলে গেছে ক্রিকেটের জুয়ার ধরন। এখন জুয়া হয় ম্যাচের ছোট ছোট অংশে, এমনকি প্রতি ওভার, প্রতি বল ধরে। আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক অ্যালেক্স মার্শাল মনে করেন, অন্যান্য ইভেন্টের মতো ক্রিকেট যত আধুনিক হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ফিক্সিংয়ের নানা কৌশল। আধুনিক জুয়া ঠেকাতে প্রতিনিয়তই ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে আমাদের দুর্নীতি দমন শাখা খুব ভালো কাজ করছে। আসল সমস্যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। গত 2 বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আমাদের যা অভিজ্ঞতা, তাতে দেখেছি জুয়ারিরা দলের মধ্যে ঢুকে পড়ে পেছন থেকে কাজ করে। কিছু হলে মালিকের নাম সামনে চলে আসে। লালমনিরহাট শহরের জেল রোডে একটি ডোবা থেকে 65 বান্ডিল টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 1000 টাকার নোটগুলো জাল। স্থানীয়রা জানায়, গত রাতে এক ব্যক্তি ডোবায় মাছ ধরতে গিয়ে কিছু ছেঁড়া টাকা দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ডোবা থেকে 65 বান্ডিল টাকা উদ্ধার করে। 1000 টাকার নোটের ওপর সাথী সংঘ, লাকি কুপন ও ভাগ্য পরিবর্তন লেখা ছাপানো রয়েছে। নোটগুলি অর্ধগলিত অবস্থায় রয়েছে। সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নোটগুলো জাল। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। টাকি পাতানোর সময় কিছু কাদা তুলে ওখানে দেওয়ার সময় হাতের সাথে একটা টাকার বান্ডিল বেজে আসে তাদের হাতে। তখন আমাকে দেখায় যে ভাই এখানে টাকা গেল। ঢুকিয়ে দেখি টাকার বান্ডিল, পরে তো ভাসাইলাম, ভাসার পরে দেখাইলাম সারা করে আরো দেখ হাত ফের ঢুকাইলাম, মোটামুটি হাত ঢুকাইতে আছে তুলতে আছে, ঢুকাইতে আছে তুলতে আছে। কিছু টাকা এখানে যেটা আপাতত দেশে জাল মনে হচ্ছে, স্থানীয় লোকজন তো সেই ধারণা করছে। এখানে 65-66টা বান্ডিল পাওয়া গেছে এবং অর্ধগলিত অবস্থায়। 1.5 মাস পর খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান মামলাটি করেন। 2.5 কোটির বেশি টাকা নিয়ে গত 23 সেপ্টেম্বর থেকে লাপাত্তা রয়েছেন প্রকাশ। মামলায় উল্লেখ করা হয়েছে, 2020 সালের জুলাই থেকে 2021 সালের জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ প্রায় 2.58 লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটির সত্যতা পাওয়ায় জিডি করে। কিন্তু খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ জানান, আপাতত মামলায় প্রকাশকে একমাত্র আসামি করা হয়েছে। তদন্তে অর্থ আত্মসাতের সাথে আর কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করা হবে। সুনির্দিষ্ট খাতে কর্মীদের দক্ষতা বাড়িয়ে সে অনুযায়ী বিনিয়োগ পরিকল্পনা করতে হবে সরকারকে। শুধু পণ্যের প্রচলিত বাজারের উপর নির্ভর করলে চলবে না। এটি করা না গেলে এলডিসি তালিকা থেকে বেরিয়ে বিপদে পড়বে বাংলাদেশ। সকালে বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মন্ত্রী পর্যায়ের সম্মেলন সামনে রেখে এসব পর্যবেক্ষণ জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ই-কমার্স এবং কৃষি WTOর আওতায় আসতে পারে। মহামারীকালে একই খাতে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। তাই বাজার সুবিধার ধারণা থেকে বেরিয়ে উৎপাদনশীলতা ও দক্ষতায় গুরুত্ব দিতে হবে। একই সাথে সরকারের প্রণোদনা উদ্যোগ ঢেলে সাজাতে হবে। এগ্রিমেন্ট অন এগ্রিকালচার ও স্মল আমাদের যেসব ফার্মাররা আছে তাদের স্বার্থটা কিভাবে বজায় থাকবে। ই-কমার্সের উপরে আলোচনা হচ্ছে, মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজের উপরে আলোচনা হচ্ছে। এগুলো WTOর বাইরে, কিন্তু একসময় এগুলো WTOতে নিয়ে আসা হবে। বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে উৎপাদনশীলতা এবং দক্ষতা নির্ভর
প্রতিযোগিতা সক্ষমতাতে আমাদেরকে উত্তরণ করতে হবে। যুক্তরাষ্ট্রকে টপকে গেছে চীন। মূলত সম্পদের দিক থেকেই চীনের এই নতুন উচ্চতা। বিশ্ব অর্থনীতিতে দিন দিন বাড়ছে দেশটির নিয়ন্ত্রণ। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির গবেষণায় চীনের সম্পদ বৃদ্ধির এই তথ্য উঠে আসে। এমন অবস্থায় চীনের ছোট এবং মাঝারি বিনিয়োগ টানা গেলে রপ্তানি বাণিজ্যে তৈরি হবে নতুন সম্ভাবনা। ব্যবসায়ীরা বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম প্রধান গন্তব্য চীন। ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ মনে করেন চীন কেন্দ্রিক বাণিজ্য নির্ভরতায় বাড়বে সংকট, কারণ আমদানির ক্ষেত্রে একক দেশের উপর নির্ভরশীলতা কাম্য নয়। বগুড়ার উথলিতে চলছে ঐতিহ্যবাহী মাছের মেলা। সকাল থেকে শিবগঞ্জ উপজেলার উথলি এলাকায় শুরু হয় 150 বছরের পুরনো এই মেলা। নবান্ন উপলক্ষে 1870 সালের দিকে এই মেলা শুরু হয়। সূর্যোদয়ের পর থেকে রুই, কাতল, চিতল, বোয়াল, বাঘাইর সহ নানা জাতের মাছ, বড় বড় সব মাছ, এসবের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সকাল থেকেই মেলায় জমতে থাকে কেনা বেচাও। বগুড়া ছাড়াও জয়পুরহাট, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলার মাছ প্রেমীরা এসেছেন মেলায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার মাছ কেনা বেচা হয় উথলির এই মাছের মেলায়। আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানে মিল মালিকদের সাথে চুক্তির সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। খাদ্য বিভাগের সাথে মিল মালিকদের চুক্তি করার শেষ দিন ছিল আজ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 নভেম্বর পর্যন্ত চুক্তি করতে পারবেন মিল মালিকরা। এবছর ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ টন, আর সিদ্ধ চাল কেনা হবে 5 লাখ টন। প্রতি কেজি সিদ্ধ চালের দাম ধরা হয়েছে 40 টাকা, আর প্রতি মন ধান কেনা হবে 1080 টাকায়। এই সংগ্রহ অভিযান চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। গত 7 নভেম্বর আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 3 দিনের টানা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে ঝিনাইদহের কৃষকদের স্বপ্ন। 6 উপজেলার অনেক আমন খেতেই জমেছে পানি। ফসল বাঁচাতে অনেকেই শেষ চেষ্টা করছেন। যার নষ্ট হয়ে গেছে তিনি গোখাদ্য হিসেবে বেছে দিচ্ছেন কষ্টের ফসল। কৃষকদের দাবি, বিঘা প্রতি একটি জমিতে চাষাবাদে খরচ কমপক্ষে 15,000 টাকা। ফসল হানির পর হতাশায় সবাই। আগামী দিনগুলো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 1,04,612 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এ পর্যন্ত 28 ভাগ ধান কাটা শেষ হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি অফিস। সাথে অবশিষ্ট ফসল রক্ষায় দেয়া হচ্ছে নানা পরামর্শ। ধান সব ভিজে গিয়েছে, ভিজে যাওয়া অবস্থায় এখন বিচেলি হাফ পচা হয়ে গিয়েছে, নাড়াটা পচে রংটা হয়ে গেছে কালো, আর ধানের পরিবেশটা হয়ে গেছে একেবারে মরকুটে। খাওয়া অসুবিধা হবে, ধান কালো হয়ে যাবে। সবাই তো কয় দেবো, কিন্তু শেষ পর্যন্ত তারা পায়নি। সরকার যদি সহযোগিতা করে আমাদের জন্য, তাহলে এটা উপকার হবে। কৃষি পুনরুদ্ধার কর্মসূচির আওতায় আমরা অনেক চাষিকে, প্রায় 70,000 চাষিকে আমরা বিভিন্ন সার বীজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জারি হয়েছে জরুরি অবস্থা। উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বন্যা পরিস্থিতিকে 500 বছরের মধ্যে সবচেয়ে খারাপ আখ্যা দিয়েছেন প্রদেশটির প্রধানমন্ত্রী জন হরগ্যান। গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাবে ব্রিটিশ কলম্বিয়ায় তৈরি হয় ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিধ্বস্ত রাস্তাঘাট, বাড়িঘর, বেশ কিছু এলাকায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগও। ভূমিধস হয়েছে একাধিক এলাকায়। এতে মারা গেছে একজন, খোঁজ মেলেনি 2 জনের। দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কয়েক হাজার মানুষকে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় সমুদ্র বন্দর ভ্যাঙ্কুভারে যাবার পথ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারালো এক ফিলিস্তিনি কিশোর। বুধবার তার বিরুদ্ধে সীমান্তের 2 পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়। 16 বছরের কিশোরের বাড়ি পূর্ব জেরুজালেমে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় দোলোরেসা এলাকায় টহলরত পুলিশদের উপর হঠাৎই সে আক্রমণ করে, এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় দায়িত্বরত সেনাদের গুলিতে লুটিয়ে পড়ে এই ফিলিস্তিনি। এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েল নিরাপত্তা বাহিনী জানিয়েছে 2 সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘিরে অঞ্চলটিতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইসরায়েল। দলে পেশাদার কোনো ফুটবলার নেই। পেশায় কেউ রংমিস্ত্রি, কেউ নির্মাণ শ্রমিক, কেউ বা নৌকা চালক। অথচ সেই সিশেলসি কিনা অপরাজিত থেকে শ্রীলঙ্কার 4 জাতি টুর্নামেন্টের ফাইনালে। এবার লক্ষ্য শিরোপা জয়। অ্যামেচার এই দলটির সাফল্যের পেছনে রয়েছে ফুটবলারদের পরিশ্রম ও দেশের প্রতি ভালোবাসা। দলের সদস্যদের কারোরই প্রধান পেশা ফুটবল নয়। অধিনায়ক সেটিনো স্টিভ নৌকা চালক, কেউ শিক্ষক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ রংমিস্ত্রি, কেউ বা দোকানদার। তাদেরকে একত্র করে মাত্র 5 সপ্তাহের প্রস্তুতির সুযোগ পেয়েছি, যার পুরো সময়টা গেছে ফিটনেস ঠিক করতে। তারপরও এই টুর্নামেন্টে ফুটবলাররা যে সাফল্য দেখিয়েছে, কোচ হিসেবে আমি গর্বিত।
বিগ ব্যাশ টি-20 লিগ থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার জায়গায় মেলবোর্ন রেনেগেডসকে নেতৃত্ব দেবেন নিক ম্যাডিনসন। আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ। নতুন মৌসুমে দলের সিনিয়র মেন্টরের ভূমিকা দেখা যাবে তাকে। এর আগে দুবার বিগ ব্যাশ অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে ম্যাডিনসনের। এবার তৃতীয় দল হিসেবে রেনেগেডসকেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।